কখনোই যেন আমরা এই প্রেশারে না থাকি যে ওর মেথোডোলজি ও ফলো করে অনেক এগিয়ে যাচ্ছে, আমি অনেক পিছিয়ে যাচ্ছি, আমার জন্য সেটা সুইটেবল নাও হতে পারে। আমি যেন আমার পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার যে মেথড আমার জন্য যেটা সুইটেবল সেটা যেন আমি দ্রুত খুঁজে বের করে ফেলতে পারি এবং সেটা নিয়ে যেন আমি থাকি। আপনি যদি সব কিছুতে সেম ইফোর্ট দিতে চান তাহলে কিন্তু আপনি জানবেন না যে আপনার কোনটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং তখন চান্সেস থাকে যে আপনি ভাইভা টেবিলে যে ওইখানে গুলিয়ে ফেলতে পারেন। থার্ড ফেজে যেখানে ক্লিনিক্যাল সাবজেক্টের বেসিক সাবজেক্টগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে, এক্ষেত্রে আসলে কিছু একটা লিখে দিয়ে আসলে পাস হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু কিছু একটা লিখে দিয়ে খুব বেশি ভালো ফলাফল বা স্যাটিসফ্যাক্টরি একটা এক্সাম দেওয়া সম্ভব না। প্রিয় দর্শক, মেডিকেলের মেধাবিমুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আবরাই মনির। আজকে আমরা আমাদের অনুষ্ঠান স্বাগত জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজের তিনজন মেধাবী মুখকে। তারা ঢাবির অধীনে তৃতীয় প্রফেশন পরীক্ষায় প্লেস অর্জন করেছেন। উপস্থিত আছেন রেজওয়ানুল ইসলাম রাজ, তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এবং উপস্থিত আছেন প্রথম স্থান অধিকারী উমায়ের আফিফ এবং ষষ্ঠ স্থান অধিকারী শারুক ফরিদ। আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 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 মেডিকেলে চান্স পাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এবং সবার একটা আরাধ্য বিষয় যে আমি মেডিকেলে পড়াশোনা যারা করতে চায় তাদের সবার একটা প্রত্যাশা থেকে মেডিকেলে চান্স পাবো। চান্স পাওয়ার পরে নতুন একটি চ্যালেঞ্জ শুরু হয় যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, সাফল্যের সঙ্গে পরের বর্ষে যাওয়া। তো আপনারা তিনজনই ভালো ফলাফল করেছেন, উল্লেখযোগ্য মানে ঈর্ষণীয় ফলাফল করেছেন। তো ভালো ফলাফলের কলাকৌশলগুলো শুরুতে শুনতে চাই রেজওয়ান রাজের কাছ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমে বলতে চাই যে আমার ভালো করার যদি মানে স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি খুব টার্গেটেড পড়াশোনা করতাম। দ্যাট ইজ আমি বুঝতে পারতাম যে কোথায় আমার এফোর্টটা দিতে হবে, সেই অনুযায়ী আমি এফোর্ট দিয়ে গেছি। কারণ আপনার সিলেবাসটা অনেক ভাস্ট, সো আপনাকে যদি সব কাভার করতে হয় তাহলে আপনি যদি সব কিছুতে সেম এফোর্ট দিতে চান তাহলে কিন্তু আপনি জানবেন না যে আপনার কোনটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং তখন চান্সেস থাকে যে আপনি ভাইভা টেবিলে যে ওইখানে গুলিয়ে ফেলতে পারেন ব্যাপারগুলো। সো আপনাকে খুবই ব্যাপারটাতে খুবই হইতে হবে, সেন্সিটিভ হইতে হবে যে আপনি যেটা চাচ্ছেন, যেমনটা চাচ্ছেন ঠিক সেই টপিকগুলোতে একটু বেশি ফোকাস করেন, তাহলে দেখবেন। এবং যেই এক্সামিনার আপনার ভাইভাটা নেবে তাদের ব্যাপারে স্টাডি করা যে তারা কি শুনতে পছন্দ করে, তারা কীভাবে অ্যান্সারটা চাচ্ছে। তো আপনি যদি এই টার্গেটেড ওয়েতে আপনি আপনার পড়াটা ঠিক রাখতে পারেন, সাফল্য খুবই এভিডেন্ট। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আসলে খুব চমৎকার করে বলেছেন যে আসলে শিক্ষক কীভাবে চাচ্ছেন, পরীক্ষক কীভাবে চাচ্ছেন, এটা স্টাডিতে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব স্মুথলি সাবলীলভাবে বলেছেন। আমরা আপনার অভিজ্ঞতা শুনবো। আপনি হচ্ছেন টানা 3টি প্রথম হয়েছেন, এখানে আপনার বাড়তি আর একটু কে বলা যায় অভিজ্ঞতার ব্যাপার থাকবে, সেটাও শোনাবেন আপনি। সংক্ষেপে যদি বলি, আমার আসলে ইয়ার টু ইয়ার প্রিপারেশনটা ডিফারেন্ট ছিল। যেমন আমরা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে বেশ সময় পেয়েছিলাম, কোভিডের কারণে বলতে পারেন, বা তখন টার্ম সব কিছুই রেগুলার টাইমে হতো। তো রেগুলার টাইমে হওয়ার কারণে আমরা সবাই মেইন বই পড়ার ভালো একটা সময় পেতাম। এরপর আমরা পাশাপাশি লেকচারে অ্যাটেন্ড করতাম। স্যার ম্যাডামরা যেটা বললো যে স্যার ম্যাডামরা কীভাবে পড়ান সেগুলোকে বেশি ফোকাস করা, এছাড়াও টার্গেটেড থাকার বেশ সুযোগ ছিল। ফোর্থ ইয়ারে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা খুবই কম সময় পাই, আমরা 7 বা 8 মাস প্রিপারেশন নেওয়ার সময় পাই, যেটা ফোর্থ ইয়ার হিসেবে খুবই কম। বিশেষ করে সাবজেক্টগুলো হচ্ছে অনেক ভাস্ট, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। তো আমি আমার গ্রুপমেটদের কথা স্মরণ করতে চাই যে তাদের কাছ থেকে আমি শিখি যে তারা সবসময় দেখতাম, এতদিন পর্যন্ত আমি আইটেম ক্লিয়ারটাকে প্রাধান্য দিতাম, যে যেভাবে হোক আমার পড়া শেষ হোক বা না হোক, পড়া শেষ করি বা না করি, আমি আইটেমে বসে যেতাম। আর আইটেমে যদি রেগুলার থাকে স্টুডেন্টরা, সেই হিসেবে ওরিয়েন্টেড থাকা যায় পুরো ইয়ার জুড়েই। তো ফোর্থ ইয়ারে যেটা হয়, আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে দেখি যে তারা আইটেম ক্লিয়ারকে প্রাধান্য না দিয়ে তাদের কনসেপ্ট ক্লিয়ারকে প্রাধান্য দিত। অর্থাৎ তাদের যদি ওই খুবই কম সময়ের মধ্যে তারা যদি তাদের বেসিক যে কনসেপ্ট সেগুলো যদি তারা ক্লিয়ার করতে না পারতো, তাহলে তারা ব্যাচ টিচার ম্যাডামদেরকে বলে আইটেম থেকে ছুটি নিত। তারা আইটেমে অ্যাটেন্ড করতো, কিন্তু তারা বলতো ম্যাডাম আমি ভালোভাবে পড়ে এসে পড়ে দেবো। তো এভাবে এসে যে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে আমার পড়াশোনার মেথড বলেন ওটা চেঞ্জ হয়, যে আমি কনসেপ্ট ক্লিয়ারকে প্রাধান্য দিই। এই ক্ষেত্রে আমার ফোকাস ছিল আমাদের ঢাকা মেডিকেলে আমাদের স্যার ম্যাডামদের লেকচারগুলো, এছাড়া অনলাইন মেডিকেলে অনেক ভিডিও পাওয়া যায়। এরপর মেইন বইটা পড়ার চেষ্টা করতাম এবং এভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতাম। আর রাজের যেটা বিষয় সেটা তো বললোই, সেটা আসলে প্রত্যেক স্টুডেন্টই যদি ফলো করে তাহলে ইনশাল্লাহ সে ভালো একটা রেজাল্ট করতে পারবে আর কি, ইনশাআল্লাহ। তো সংক্ষেপে যদি বলি এটাই। চমৎকার, খুবই সুন্দর। আমার মনে হচ্ছে আমি মেডিকেল শিক্ষার্থী হতাম তাহলে এখান থেকে আমি হয়তো একটা মেসেজ নিতে পারতাম। যারা মেডিকেল শিক্ষার্থী তারা নিশ্চয়ই এখান থেকে কোনো মেসেজ নেবে। শারুক ফরিদ, আপনার অভিজ্ঞতা শুনতে চাই।
আসলে ভাইয়া এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমার মনে হয় যে ভালো রেজাল্ট কি এই জিনিসটা আসলে হচ্ছে ঠিক করে দেওয়া, পরিষ্কার করে দেওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট, আমরা যারা প্রফেশনাল এক্সামিনেশনগুলোতে বসি, আমরা জানি যে একটা প্রফ পরীক্ষা একটা শিক্ষার্থীর কাছে কতটা ডিমান্ডিং এবং কতটা মানসিক শক্তি, ধৈর্য এবং তার শারীরিক পরিশ্রম পুরো নিংড়ে নিয়ে নেয় একটা প্রফ পরীক্ষা। এই জিনিসটা আমরা যারা এর মধ্যে দিয়ে যাই, এই জাতাকলের মধ্যে দিয়ে, তারা বুঝি। এবং সেই পার্সপেক্টিভ থেকে যদি বলতে হয়, আমি বলবো যে প্রতিটা শিক্ষার্থী কাছে এক একটা প্রফ উত্তীর্ণ হয় খুবই চমৎকার একটা ফলাফল এবং খুবই রিলিভিং একটা ফলাফল তার জন্য। এবং সেক্ষেত্রে যদি বলতে হয়, দেখুন কৌশলের ব্যাপারটা আসলে কি, যে কথাটা আফিফ বললো, যে কারণে আমি তখন একটু হাসছিলাম, কারণ হচ্ছে আসলেই যে কৌশলের ব্যাপারটা আমরা যদি আমাদের প্রফ পরীক্ষাকে দুইটা ভাগে ভাগ করে নিই, তখন হচ্ছে দাঁড়ায় কি যে রিটেন থাকে এবং ভাইভা থাকে। এবং আপনি হচ্ছে গিয়ে যদি ভাইভার দিকে দেখেন, যে একটা ভাইভা পরীক্ষা আপনাকে ভালো করতে হবে, আপনি একটা স্যাটিসফ্যাক্টরি পরীক্ষা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে আপনার কনসেপ্ট বিল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা আসলে হচ্ছে আপনার একদম শুরু থেকেই আপনার পড়ালেখার মেথডটা ওই দিকে ফোকাস করতে হবে। কারণ আপনি যখন একটা টপিকে কনসেপ্ট আপনার হচ্ছে প্রপারলি বিল্ড থাকবে, তখন আপনার নিজে ওই টপিকটা নিয়ে কনফিডেন্ট থাকবেন। এবং ভাইভা বোর্ডে যখন এক্সামিনার আপনাকে ওই টপিকটাতে থেকে প্রশ্ন করবে, অথবা আপনি নিজে এক্সামিনারকে গাইড করবেন আপনার জন্য একটা ভালো টপিকের দিকে, তখন কিন্তু আপনি জানেন যে আপনার এখানে আসলে আটকানোর খুব একটা সুযোগ নেই, বরং আপনি এখানে পরীক্ষার আপনার যে এক্সামাইনার তাকে আপনি হচ্ছে আরও বেশি অনেক বেশি মুগ্ধ করে দিতে পারবেন, কারণ আপনি এই টপিকটা সব কিছু বুঝেন। সো কনসেপ্ট বিল্ডিংটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি রিটেনের কথা বলতে হয়, নর্মালি আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে এইরকম একটা টেন্ডেন্সি দেখা যায় যে সবার মধ্যেই থাকে যে আরে রিটেন পরীক্ষা তো কোনো পরীক্ষাই না, এটা হচ্ছে লিখে দিয়ে আসলেই হয়, লিখে দিলেই পাস, অ্যান্সার করে আসলেই পাস। বাট এই কথাটা আগের প্রফগুলোতে যদি কিছু অংশে সত্য হয়ও, আমি বলবো থার্ড ফেজে যেখানে ক্লিনিক্যাল সাবজেক্টের বেসিক সাবজেক্টগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে, এক্ষেত্রে আসলে কিছু একটা লিখে দিয়ে আসলে পাস হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু কিছু একটা লিখে দিয়ে খুব বেশি ভালো ফলাফল বা স্যাটিসফ্যাক্টরি একটা এক্সাম দেওয়া সম্ভব না। কারণ এখানে যেহেতু ক্লিনিক্যাল সাবজেক্টের বেসিক থেকে আপনাকে কোশ্চেন করা হয়, আপনার কাছে খুবই স্পেসিফিক জিনিসপত্র জানতে চাওয়া হয় প্রত্যেকটা পরীক্ষাতেই, এবং লেখার কন্টেন্টের অ্যামাউন্টটা অনেক বেশি থাকে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। সো আপনি যদি প্রশ্নটা ধরতে পারেন, একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারেন, আপনি টাইম ম্যানেজমেন্টও করতে পারছেন, এবং আপনার শিক্ষককেও আপনাকে ক্রেডিট করতে বা আপনার অ্যান্সারের জন্য মার্কস দিতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না। এবং দুইটা মিলিয়ে কিন্তু আপনি দিন শেষে একটা ভালো স্যাটিসফ্যাক্টরি রেজাল্টের আশা করতে পারেন। এটুকুই। ধন্যবাদ জানাচ্ছি। আসলে এক একটি ফুলের এক এক রকম ঘ্রাণ থাকে, সৌন্দর্য থাকে এক এক রকম। আমরা আসলে এই আভাসটি খুব পরিপূর্ণভাবে আজকে পাচ্ছি। শাহরুখ, একটু বলবেন যে মেডিকেলের পড়াশোনাটা আসলে এমন যে সব সময় ধারাবাহিকতা খুব জরুরি একটা ব্যাপার। অন্যান্য আমরা প্রাইভেট মেডিকেল কলেজ বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা যদি অন্য কিছু বলি, মেডিকেল নন টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে, সেই সব সাবজেক্টে কিন্তু পরীক্ষার 3 মাস আগে বা 4 মাস আগে দেখি যে ছেলে মেয়েরা পড়াশোনা টেবিলে মুখোমুখি হচ্ছে, রাত দিন পড়তে থাকে, তখন তারা একটা ভালো রেজাল্ট নিয়ে চলে আসে। মেডিকেলটা আসলে এরকম না, কারণ হচ্ছে এখানে প্রতিদিনই নতুন নতুন বিষয়ের সাথে যুক্ত হতে হচ্ছে, এবং এটা এভাবে পড়তে হবে যে আমাকে যেন সারা জনমের জন্য এটা আমি অ্যাপ্লাই করতে পারি, সেভাবে কিন্তু নিতে হয়। তো ধারাবাহিকতা আমরা মনে করি যে মেডিকেল শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনারা কীভাবে আপনি কীভাবে সামলাতেন আসলে? জি ভাই, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কারণ মেডিকেলে এসে সবচেয়ে বেশি যেই গুণটা দরকার সেটা হচ্ছে ধারাবাহিকতা এবং ধৈর্য। এই দুটা ছাড়া আসলে এখানে সার্ভাইভ করা সম্ভব না। এখন এক্ষেত্রে একটা ব্যাপার আছে যে ধারাবাহিকতার যে কথাটা আমরা বলছি বা রেগুলারিটি, এই জিনিসটা যে আসলে শুধুমাত্র এটা বোঝায় যে আপনার একদম একটা শিক্ষাবর্ষের প্রথম দিন থেকে আপনার টেবিলে লেগে যেতে হবে, প্রতিদিন নিয়ম করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আপনার পড়ার টেবিলে দিতেই হবে এবং এই রুটিনটাতেই আপনার লেগে থাকতে হবে, না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ব্যাপারটা ঠিক এরকম না। আসলে ধারাবাহিকতা অন্যভাবেও হতে পারে, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন অনেকে হয়তো রেগুলার একটা পড়াশোনার মধ্যে থাকতে পছন্দ করে এবং সেই জিনিসটা যদি না হয় তখন তার পড়ার চাপ জমে যায়, তখন সে সেই জিনিসটা পছন্দ করে না, কমফোর্টেবল ফিল করে না। তার জন্য খুবই ভালো অবশ্যই, হ্যাঁ, যে তার জন্য ধারাবাহিকতা মানে হচ্ছে রেগুলার আমি হচ্ছে আমার যতটুকু পড়া না গেলেই না সেটা আমি কমপ্লিট করে ফেলবো। আবার আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি, আমার নিজের ক্লাসমেট, ইনফ্যাক্ট আমি নিজেও মনে হয় দ্বিতীয় দলেই পড়ি, যে প্রতিদিন পড়ার টেবিলে আসলে আমি নিজেকে খুব একটা রাখতে পারি না। কিন্তু তার মানে এই না যে আমি ধারাবাহিক না, কারণ আমি জানি যখনই আমার একটা পরীক্ষা আসে, সেটা টার্ম ফাইনাল হোক, সেটা একসাথে অনেকগুলো আইটেম ক্লাস্টার হোক, কিংবা সেটা হচ্ছে প্রফেশনাল এক্সামের প্রিপারেটরি লিভ হোক বা প্রফেশনাল এক্সাম নিজেই হোক, আমি জানি যে ওই সময় আমার সিনসিয়ারিটিটা, আমার একনিষ্ঠতা আমাকে ধারাবাহিক করবেই।
এইটুকু কনফিডেন্ট এ পর্যন্ত আল্লাহর রহমতে আমার কনফিডেন্স আমার ছিল আর কি। এবং এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ধারাবাহিকতা আপনি যেভাবেই আনেন, সেটা ডে 1 থেকে আনেন অথবা আপনি আপনার পরীক্ষার আগে একটা হেলদি টাইম নিয়ে আনেন, 20 দিন হোক 1 মাস হোক, কিন্তু আপনার ওই সময় সিনসিয়ারলি আপনাকে ধারাবাহিক হতেই হবে। কারণ আপনি মেডিকেল পরীক্ষাটা আসলে এরকম কোনো পরীক্ষাই না যে আপনি হচ্ছে পরীক্ষার আগের 2 রাত একদম পড়ে পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করে ফেলবেন, নিজেকেই তাক লাগিয়ে দিবেন, এটা আসলে সম্ভব না। আপনার পড়া আপনাকে পড়তেই হবে। এবং এখানে আরেকটা একাডেমিক ধারাবাহিকতা আছে, সেটা হচ্ছে 4th ইয়ার পর্যন্ত যতদিন আইটেম আছে আইটেমটা আপনার মোটামুটি ক্লিয়ার রাখতে হবে। এটা সত্যি কথা যে আপনার মাঝে মাঝে অসুস্থ মানুষ থাকতে পারে, মানুষের কাজ থাকতে পারে, কিংবা যেটা আফিফ বলল যে হয়তো আমার কোনো একটা আইটেমের পড়া হয়নি, প্রতিটা মানুষই মধ্যে এই জিনিসগুলো হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি 1-2টা আইটেম বাদ রাখতে পারেন, কিন্তু আপনার এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি আইটেমগুলো রেগুলারলি ব্যাচের সাথে কন্টিনিউ করে যাচ্ছেন। কারণ এটা যদি করতে না পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার পড়ার যে চাপটা জমে যাবে, এটা আপনাকে সামনের দিনগুলোতেও আর পড়তে দিবে না, যেটা খুবই ডেট্রিমেন্টাল হতে পারে। উমায়ের আফিফের কাছে যাব, আপনি কিভাবে এই ধারাবাহিকতা মেনটেন করতেন? শুরুতে বলতে চাই আমার বন্ধু শাহরুখ ফরিদ এখানে মানে প্রতিটা মেডিকেল স্টুডেন্টের জন্য আইডিয়াল মানে অ্যাপ্রোচ কী হতে পারে সেটা নিয়ে অনেক ভালো করে আলোচনা করলো মাশাআল্লাহ। তো আমি ও যেটা বললো সেটাই অ্যাড করতে চাই শুরু থেকে, সেটা হচ্ছে আমার কিভাবে আমি ধারাবাহিক থাকবো সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। যেমন হচ্ছে মেডিকেলের ধারাবাহিক থাকাটা অনেক ক্ষেত্রে সহজ, আবার অনেক ক্ষেত্রে কঠিন এই ক্ষেত্রে যে আপনার যদি ধৈর্য না থাকে, এখানে একের পর এক পরীক্ষা, প্রত্যেক দিন আইটেম, বিশেষ করে 4th ইয়ারে তো প্রতিদিন আইটেম থাকে, প্রতিটা টার্মে 50-এর অধিক করে আইটেম থাকে। তো এদিক থেকে তার যদি পেশেন্স না থাকে সে ধারাবাহিকতা হারিয়ে ফেলতে পারে। আবার ধারাবাহিক থাকাটা সহজ এই পরীক্ষাগুলোর কারণে। আপনার পরীক্ষাগুলো এতটা সুন্দরভাবে মানে সিলেবাস অনুযায়ী আপনি যদি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেন, আইটেমগুলো ক্লিয়ার রাখেন, তাহলে আপনি ওরিয়েন্টেড থাকছেন সিলেবাসের সাথে সারা বছর জুড়ে। এরপর যে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করার মেথডটা ও যেটা বললো সেটাই আমি বলতে চাই আরেকবার। সেটা হচ্ছে আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা লেকচার ওয়াইজ ওরিয়েন্টেড থাকে, অর্থাৎ সকালে যে লেকচারটা পড়ানো হলো সেটা প্যাথো, ফার্মা, মাইক্রো 3টাই ধরলাম লেকচার হলো আজকে, তারা 3টায় সন্ধ্যা বা রাত্রে সময় করে সেটা পড়ে নিত, অর্থাৎ ডেলির পরে ডেলি শেষ করা। অবশ্যই অনেক সময় আমার অনেক ব্যস্ততা থাকবে, সেটা পরে ছুটি পেলে শেষ করে নেওয়া। আবার কেউ দেখা যেত যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিত, যে আমি 1 সপ্তাহ টানা মাইক্রোবায়োলজি পড়বো মানে ফ্রি টাইম বের করে, বা প্যাথো, ফার্মা ইত্যাদি। আবার কেউ হচ্ছে দেখা যেত যে আইটেমগুলোতে এত রেগুলার থাকতে না পারলেও টার্মের, যেটা খুবই রিস্কি হয়ে যায়। শাহরুখ যেটা বললো যে মেডিকেলের ক্ষেত্রে আপনি যে বললেন প্রথমেই যে নন মেডিকেল সাবজেক্টগুলোতে হয়তো বা ভার্সিটিগুলোতে আমাদের ফ্রেন্ডরা অনেকেই করতে পারে সেটা, এবং ইনফ্যাক্ট আমরা এইচএসসির সময় বা এসএসসির সময় সেটা করে আসছি, কিন্তু মেডিকেলে আসে এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আইটেমগুলো 5th ইয়ারের আগ পর্যন্ত আইটেমগুলো আপনার সহায়ক, আপনি আইটেমগুলোতে রেগুলার অ্যাটেন্ড করে আপনি রেগুলার থাকতে পারেন। আর সবচেয়ে শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে কখনোই যেন আমরা এই প্রেশারে না থাকি যে ওর মেথোডোলজি ও ফলো করে ও অনেক এগিয়ে যাচ্ছে, আমি অনেক পিছিয়ে যাচ্ছি, আমার জন্য সেটা সুইটেবল নাও হতে পারে। আমি যেন আমার পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার যে মেথড আমার জন্য যেটা সুইটেবল সেটা যেন আমি দ্রুত খুঁজে বের করে ফেলতে পারি, এবং সেটা নিয়ে যেন আমি থাকি, এই আমি বলতে চাই আর কি। মানে সাফল্যের তাহলে রহস্য এটাই যে আমি আমার মতো করে আগাবো, অন্যকে ফলো করবো না। আপনি কি মনে করেন, আপনি কিভাবে সেটা সামলাতেন? ভাইয়া এটা আসলে কাইন্ড অফ সাবজেক্টিভ একটা ম্যাটার, কারণ দে হ্যাভ সেড আর্লিয়ার যে একজনের অ্যাপ্রোচ এক রকম হবে। কিন্তু যেমন আমার ক্ষেত্রে যেটা হইতো যে আমার মনে যেটা চলতো সেটা হচ্ছে আমার আইটেমকে আমার প্রথমে কনফ্রন্ট করতে হবে, দেন এটা টার্মে আসবে, তারপর আমার প্রফের। তো আমি যদি আমার ধারাবাহিকতা 3টা স্টেজে মেনটেন করি, তাহলে আমার একটা পড়া কিন্তু অলরেডি 3-4 বার রিভাইজ হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট, যেটা আপনাকে আলটিমেট ওয়ারিয়র হিসেবে তৈরি করে দেবে ওয়েন ইউ ফেসিং ইউর ভাইভা এক্সামিনার্স। তো এইটা হচ্ছে ম্যাটার। আর যেটা হচ্ছে রিটেনের ব্যাপারটা, তো আমরা অনেক সময় ভাইভার প্রস্তুতি নিতে যে কখনো রিটেনটাকে একটু শর্ট করে ফেলি, বা এটা আসলে করা উচিত না। কারণ আপনাকে মনে রাখতে হবে যেটা আপনি রিটেনে ফেস করতেছেন ঠিক একই জিনিস, হয়তো বা তার থেকে একটু বেশি, কিন্তু তারপরে ওই জিনিসটাই কিন্তু আপনার একটা স্টেজ দিচ্ছে যে আপনি ওইটা থেকে দাঁড়ায় আপনার পাসটা আপনি নিশ্চিত করলেন, তারপর আপনি আপনার ক্যালিবার শো করে দেন, আপনি ভাইভাতে আরও অনেক ভালো করলেন। সো আমার সব ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে যেটাই আসতেছে, যেটা আমার সামনে আছে সেটা আমার কনফ্রন্ট করার জন্য আমার ভালোভাবে ধারাবাহিকতা মেনটেন করতে হবে, আদারওয়াইজ আমার প্রিপারেশনটা সলিড হবে না। একটু বলবেন যে মেডিকেল পড়াশোনা আসলে চাপটা কেমন, আর এই চাপটা কিভাবে আপনি সামলাতেন? আচ্ছা, আমি পার্সোনালি বললে আমার কাছে আমি এই পড়াশোনাটা এনজয় করি। সো বেসিক্যালি কী হইলো যে আমি খুবই ঘরকুনো একজন মানুষ, হোম সিকিং একজন মানুষ। সো আমার কাজ হচ্ছে ঘুমানো,
খাওয়া দাওয়া আর তার মধ্যে পড়াশোনা। আর আমার ওরকম রুটিন বা এই টাইপ কিছু নাই। আমি আমার মতো যখন আমার মন চাচ্ছে, আমার ভালো লাগতেছে, আমি পড়তেছি, তার মধ্যেই আমি আমার ডেইলি কোর্সগুলো সেরে ফেলতেছি। সো খুব যে আমার খারাপ লাগে তা না, আমি এনজয় করি। এবং ব্যাপারটা হচ্ছে আপনাকে গুড ফিজিশিয়ান যদি হইতে হয়, আপনার টার্গেট থাকবে আপনার নলেজটা যেন আপনার খুব স্ট্রংলি আপনি অ্যাকোয়ার করেন। তাতে কি হবে যে আপনি শুধু পাস করার জন্য আপনি এখানে পড়তেছেন না, আপনার এই পড়া আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে। সো এইটা মাথায় রাখলে আপনার ওই ফোকাসটা থাকবে যে আমি কনসেপ্টটা ক্লিয়ার করব, এবং আপনার নলেজ সিক করার জন্য একটা ভিতর থেকে আপনার একটা কাজ করবে যে না, হ্যাঁ আমি যদি এইভাবে পড়তে পারি তাহলে আমি একজন গুড ফিজিশিয়ান হতে পারি, টার্গেট এইটা। তো এইটা মেনটেন করতে পারেন, সেইভাবে আপনার যেটা কমফর্ট হয়, যে ওয়েতে যে আমি এভাবে পড়বো, তা এভাবে পড়বো না, বা আমি রুটিন ওয়াইজ পড়বো, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। বাট এমন হবে যেন আপনি ব্যাপারটাকে এনজয় করেন, যেটা যেন আপনার উপর প্রেশারাইজ না করে যে না আপনার লাইফটা রিজিড হয়ে যাচ্ছে। ফ্লেক্সিবল ওয়েতে আপনি এনজয় করতে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। উমাইয়া রাফি বলবেন, আসলে মেডিকেল পড়াশোনাটা আপনারা বারবারই বলছেন যে একটা বিস্তৃত একটা সিলেবাসের ব্যাপার থাকে এবং সবগুলো বিষয়ে মনোযোগ সহকারে পড়া লাগে। কোনো এমন না যে এই বিষয়ে আমি স্কিপ করে যাব, গিয়ে শেষ পর্যন্ত পার পাবো, আসলে বিষয়টা এরকম না। আপনারা আসলে চাপ বোধ করেন কিনা? যদি চাপ বোধ করেন তাহলে কীভাবে সামলে যান? নিশ্চয়ই সামলিয়েছেন আপনারা। মেডিকেলে আসলে আপনি যদি মেডিকেলের প্রতিটা মেডিকেল স্টুডেন্টের রুটিন দেখেন, থার্ড ইয়ার থেকে ওয়ার্ডগুলো শুরু হয়। তো ফোর্থ ইয়ারে আমাদের রুটিন ছিল সকাল 7টার লেকচারগুলো হতো, 7টা থেকে প্রায় জোহর নামাজ পর্যন্ত, 2টা পর্যন্ত, বা আইটেম শেষ হতে হতে অনেক সময় 2:30-3টা বেজে যেত। ঠিক একইভাবে এরপর যদি কারো ইভিনিং ওয়ার্ড থাকে, তখন তার আবার বিকেলে বা সন্ধ্যায় তখন ওয়ার্ডে যুক্ত হতে হতো 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। অর্থাৎ তার পড়াশোনার সময় খুবই কম, আর পড়াশোনার সিলেবাস অনেক বেশি। তাই স্বাভাবিকভাবে প্রতিটা মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে চাপটা লাগবে। তো আমি যেটা ফলো করি সেটা হচ্ছে, আমার যখনই কোনো চাপ মনে হয়, বিশেষ করে আপনার সাথে আগে সাক্ষাৎকারেও আপনাকে বলা হয়েছিল যে আমি মেডিকেল আসলে কখনো মানে স্বপ্নের জায়গা থেকে আসি না, আমি আসছি আমার প্যারেন্টসের জোরাজোরির কারণে। পরবর্তীতে এসে মেডিকেলটা পছন্দ হয়েছে, মানে কখনোই আমি আগে থেকে স্বপ্ন দেখতাম বা এরকম ছিল না। তো আমার ক্ষেত্রে চাপটা একটু আরও বেশি ছিল, যে আমার সারা জীবন পছন্দ ছিল ম্যাথ, ফিজিক্স, এগুলো নিয়ে পড়ে থাকতাম। এখানে এসে আমার পড়া লাগছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট। তো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমার নিয়তের দিকে ফিরে যাই, যে আমি কেন এই পড়াশোনাটা করছি। আমাদের জন্য পড়াশোনাটা শুধু পড়াশোনা, পড়াশোনাটা একটা রেসপন্সিবিলিটি। গুড। এবং আমি এটা বিশ্বাস করি যে আমাদের পড়াশোনা, আমরা আমাদের দায়িত্বের প্রতি কতটুকু সচেতন ছিলাম এটা নিয়ে আমাদেরকে আখিরাতেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ আমাদের পড়াশোনার পেছনে একজন মানুষের জীবন মৃত্যু নির্ভর করছে। এটা যদি আপনি চিন্তা করে দেখেন, তখন আপনার কাছে যে চাপই আসুক, আপনি চিন্তা করবেন কি আপনি ফিউচারে আপনি কি সার্ভিসটা দিতে চাচ্ছেন, তখন আপনার কাছে চাপটা নর্মালাইজ হয়ে যাবে। ঠিক। তো এই ক্ষেত্রে যদি আমার চাপ বেশি ছিল, যখন আমি এসবের কথা চিন্তা করি, এরপর হচ্ছে এর আগের প্রশ্নের উত্তর যেগুলো আমার বন্ধুরা দিল, যে ধারাবাহিক থাকার চেষ্টা করি, তখন চাপটা আস্তে আস্তে কমে আসে। তো খুব কম সময়ের মধ্যে আসলে অনেক বেশি করা লাগে, এটা প্রতিটি মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রেই ট্রু। বাট আমাদের দেখতে হবে, আমাদের আগে সবাই এই স্টেজটাই পার করে আসছে, বা আরও কঠিন ছিল। আমরা তো এখন মডার্ন যুগ, আমরা এখন অনলাইনে অনেক কিছুই পাই, ভিডিও সার্চ দিলেই আমরা পেয়ে যাই কোনো কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আগের বেলায় তো সেটা ছিল না, তখন তো আরও কঠিন ছিল, তখন পরীক্ষাগুলো আরও কঠিন হতো। তো এই চাপটা সবাই পেয়ে আসছে, সবাই একসময় উত্তরণ করে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের নিয়তের কথা চিন্তা করি, ডিসিপ্লিন থাকি, আল্লাহর কাছে সাহায্য চাই। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, মেডিকেলে এসে অনেকেই দেখা যায় সেলফ সেন্টার্ড হয়ে যায়, নিজের পড়াশোনা নিয়ে নিজেই ব্যস্ত থাকে, আশেপাশের বন্ধুদের কি খবর, কোনো খোঁজ খবর নাই। তো এই দিক থেকেও যদি আমরা আমাদের দায়িত্ব অনুভূতির কথা চিন্তা করি, আমাদের আশেপাশের রুমমেট বা আমাদের গ্রুপমেট সবাই একসাথে কালেকটিভলি যদি অ্যাপ্রোচটা নিই, তখন এই চাপটা আসলে অনেকাংশে কমে আসে। এবং তখনই হচ্ছে চাপ তো থাকেই না, বরং এনজয়েবল হয়ে যায়, যেটা রাজ বললো যে পড়াশোনাটা এনজয় করি আর কি আমরা সবাই তখন। ধন্যবাদ। আপনার কথার মধ্যে অনেকগুলো মেসেজ ছিল আসলে, যে আমি পড়াশোনাটা শুধুমাত্র আমার জন্য পড়ছি না, অনেকগুলো প্রাণ আমার হাতে থাকবে, অনেকের সুস্থতা আমার হাতে নির্ভর করবে। আসলে এই বিষয়টা, এই চেতনাটা আমাদের সবার মধ্যে জাগরুক থাকা উচিত। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বিএসএমপিতে এসেছিলেন, এটা অনুষ্ঠানে উনি বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া গেলেন, যাওয়ার পরে উনি খবর পেলেন একজন চিকিৎসক যার অফিস চলাকালীন সময়ে তিনি প্রাইভেট প্র্যাকটিসে চলে গেছেন, এবং সেখানে গিয়ে ট্রিটমেন্ট দিতে গিয়ে একজন রোগী ট্রিটমেন্ট হলো, দুর্ভাগ্যবশত সেই রোগী মারা যায়, তোলপাড় শুরু হয়। তো আসলে এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আমার মনে হয় যে এই চেতনাগুলো আসলে আমাদের মধ্যে খুব চমৎকার করে লালন করা উচিত। আমি ভালো শিক্ষার্থী হব, পাশাপাশি যেন আমার জাতির প্রতি কমিটমেন্টটা যেন খুব যথাযথভাবে থাকে। এবার যাবো একটু শাহরুখের কাছে। শাহরুখ, আপনি আপনার এই একই বিষয় প্রসঙ্গে কথা বলবেন, যে আসলে আপনি বিষয়টাকে এইভাবে এনজয়েবল কীভাবে করতেন? মেডিকেলের চাপটা তো খুবই একেবারে বাস্তবতা, কীভাবে এনজয়েবল করতেন?
আচ্ছা ভাই, এক্ষেত্রে আমি বলবো যে মানে আমি আসলে এতক্ষণ ধরে চিন্তা করছিলাম ওদের কথার সাথে মিলিয়ে যে কি বললে বা কিভাবে জিনিসটাকে কনসাইজ করা যায় যাতে যারা শুনছে তাদের জন্য হয়তো আমি কোনো একটা কাজে লাগার মতো কিছু বলে যেতে পারি। আমার কাছে মনে হয় যে মেডিকেলের চাপটাকে আসলে কনফ্রন্ট করতে হলে মোটামুটি 4টা মোটা দাগ আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে যে এই যে মেডিকেলের যে প্রেশারটা, এই জিনিসটাকে ফাইট করে লাভ নেই। আপনার এই রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। যত তাড়াতাড়ি আপনি পারবেন সেটাই ভালো, যে আপনি যেই জায়গাটায় এসেছেন এই জায়গায় আপনার চাপ থাকবেই এবং এই চাপটা আপনার কখনোই কমবে না। আপনি যত আগাবেন এই চাপটা খুব সম্ভবত বেড়েই চলবে। এই রিয়েলিটিটা আপনি একজন স্টুডেন্ট হিসাবে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন তত আপনার মেন্টাল হেলথের জন্য বা তত আপনার মাইন্ডের সাথে হচ্ছে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম যে মেন্টাল হেলথের দিকে ফোকাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমরা অন্যদের সাথে কম্পেয়ার করে নিজেকে হচ্ছে একটা রেসে ঢুকাই দেওয়ার পরে তখন হচ্ছে আমরা সেখান থেকে বের হতে পারি না। আমরা হচ্ছে নিজের মেন্টাল হেলথের দিকে বা আমার ক্যাপাসিটি কতটুকু বা আমি কি এখন এই চাপটা নেওয়ার জন্য ফিট আছি নাকি, এই প্রশ্নটা নিজেকে করতে ভুলে যাই। এখন এইটাতে সমস্যা যেটা হয়, দেখা যাচ্ছে যে ইদানিং মেডিকেল সেক্টরগুলোতে স্টুডেন্টগুলোতে অনেক ক্ষেত্রেই ডিপ্রেশন প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। সো আমি নিজে, আপনি বললেন যে কিভাবে চাপটাকে সামলেছি, আমি নিজের ক্ষেত্রে মেন্টাল হেলথটাকে সবসময় প্রায়োরিটি দিতাম যতক্ষণ পর্যন্ত আমি সেটা পারতাম। কারণ হচ্ছে গিয়ে দেখেন, আপনি যখন মেন্টালি ফিট না, আপনি অনেক দিন ধরে হচ্ছে একটা আইটেম ক্লাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি 2 মাস ধরে, যেটা আফিফ বললো যে এই রুটিনটা খুবই কিন্তু হেক্টিক একটা রুটিন, আপনি হয়তো 2 মাস ধরে সকাল থেকে 2টা পর্যন্ত লেকচার করছেন, আইটেম দিচ্ছেন 3টায় শেষ হচ্ছে, তারপর আপনি কিছু একটা খেয়ে আবার ইভিনিং ওয়ার্ডে চলে যাচ্ছেন। এই জিনিসটা যখন আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে করবেন, আবার রাতে আপনার কি আইটেমের পড়া অ্যাটলিস্ট ওটা হলেও পড়তে হবে, তখন খুবই স্বাভাবিক যে আপনি বার্ন আউট হয়ে যাবেন। এরপরও যদি আপনি নিজেকে জোর করতেই থাকেন যে না আমার হচ্ছে লেগে থাকতেই হবে, আমার পারতেই হবে, এই জিদটা কিন্তু আপনাকে খুব বেশি ক্ষতি করে দিবে। কারণ আপনি এরকম করে হয়তো আরও 5 দিন যেতে পারবেন, আরও 7 দিন যেতে পারবেন, বাট এরপরে যদি আপনি আলটিমেটলি বার্ন আউট হয়ে যান একজন মানুষ হিসাবে, তখন কিন্তু আপনার সামনের মাসটা অসম্ভব কঠিন হয়ে যাবে আপনার জন্য। এবং সামনে ততদিনে দেখা যায় একটা পরীক্ষা চলে আসে এবং তখন দেখা যায় এর পুরো ব্যাড ইফেক্টটা পড়ে ওই পরীক্ষাতে গিয়ে বা আপনার অ্যাজ আ হোল আপনার মানসিক স্বাস্থ্যের উপর। সো নিজেকে সময় দিতে হবে, এটা আমি খুবই বিশ্বাস করি। মেডিকেলে হলেও আপনার যত চাপই থাকুক নিজের জন্য সময় বের করতে হবে এবং এটা করা যায়, এটা সম্ভব। কারণ সবসময় আপনার চাপ সমান থাকবে না, সবসময় আপনার পরীক্ষা সমান থাকবে না, সবসময় এই মেন্টালিটিটা আপনাকে হেল্প করবে না যে আমি একটু আমার জন্য পড়া আগিয়ে রাখি, এখন চাপ নেই তো কি হয়েছে, এখন আমি কোনো এনজয় না করি, আমি সামনের জন্য আগিয়ে রাখি, তাহলে আমি হয়তো আরও ভালো করতে পারবো। এই জিনিসটা অনেক বেশি ক্ষতি করে, কারণ আপনাকে নিজেকে আগে সময় দিতে হবে এবং নিজেকে সুন্দর এবং সুস্থ রাখতে হবে, তারপরে আপনি আপনার এই কাজটায় মনোনিবেশ করতে পারবেন। 3 নম্বর কথা যেটা বললাম যে মানুষের সাথে কম্পেয়ার করে আসলে লাভ নেই। কারণ দেখেন, আপনি একটা সিঙ্গেল মানুষ এবং আপনি যদি আপনার 10টা ফ্রেন্ডের সাথে কথা বলেন, এবং যেটা অলরেডি উঠে এসেছে যে মেডিকেল সিলেবাসটা অনেক ফাস্ট, 10টা ফ্রেন্ড হয়তো বলবে সে 10 সাবজেক্টের 10টা ডিফারেন্ট টপিক পড়ে ফেলেছে। একজন বললো যে আমি মাইক্রোবায়োলজির এই টপিক পড়েছি, আরেকজন বললো আমি প্যাথোলজির এই টপিক আজকে শেষ করেছি। আপনি দিন শেষে যখন 10টা মানুষের ফিডব্যাক মিলাবেন, আপনি দেখবেন আপনি কখনোই 10টা সমান করতে পারবেন না, এটা সম্ভব না কোনো মানুষের পক্ষে। কিন্তু আপনার ব্রেইন কিন্তু এত লিনিয়ার একটা ফিডব্যাক আপনাকে দিবে না, আপনাকে কনস্ট্যান্টলি খোঁচাতে থাকবে যে এই যে 10টা টপিক ওদের তো শেষ, আমার তো শেষ হয়নি, আমি কি করব। এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন একজন স্টুডেন্টের জন্য। এই কম্প্যারিজনটায় যাওয়া যাবে না। নিজের পেস প্রত্যেকটা মানুষের জন্য আলাদা হয়, নিজের টার্গেট আলাদা হয়, নিজের প্রায়োরিটিস আলাদা হয়, নিজের লাইফের রেসপন্সিবিলিটি আলাদা হয়, সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে আপনাকে আগাতে হবে। আর লাস্ট যে কথাটা যেটা আফিফ বলল, যে আমরা এমন একটা জায়গায় পড়ি যেখানে প্রতিটা জিনিস যেটা আপনি পড়ছেন হয়তো ফিউচারে এটা লাইফ সেভ করার জন্য আপনার একটা ভিত গড়ে দিতে পারে। সো এই জিনিসটা আপনি শুধু পড়ার জন্য পড়লে হবে না, শুধু পাস করার জন্য পড়লে হবে না, এই জিনিসটা আপনার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে পড়তে হবে, যাতে আপনার পড়াশোনার কোনো ত্রুটির কারণে বা আপনার নিজের কোনো ত্রুটির কারণে যাতে পরে মানুষের কোনো ক্ষতি না হয়। কারণ ইফেক্টটা কিন্তু অনেক ডিরেক্ট চলে আসবে, আফটার ইফেক্টটা। এই জন্য এই 4টা জিনিস মাথায় রেখে নিজের মেন্টাল হেলথকে যতটুকু সম্ভব আপনি ফ্যাসিলিটেট করে, যতটুকু সম্ভব ভালো রেখে, সুস্থ রেখে, তারপরে ধীরে ধীরে নিজের কাজটা শেষ করতে হবে। এবং এই জিনিসটা আসলে দিন শেষে সবারই ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনি লেগে থাকেন। ধন্যবাদ। আপনার কথার মধ্যে আসলে যে মেসেজটি ছিল, মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আমরা মাঝে মাঝে খেয়াল করি এবং প্রায় আমাদের খবর লিখতে হয়। তো এটা কিন্তু আমার মনে হচ্ছে যে এখান থেকে মেসেজ নেওয়ার আছে। আসলে আমি নিজেকে খুব চাপে ফেলবো না, আমি আমার মতো করে আগাবো, তাহলে হচ্ছে আমার অনেক জটিলতা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো। আপনার কাছে আরেকটু শুনতে চাই, সেটা হচ্ছে যারা প্রফে ভালো করতে পারেনি, যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক খুব একেবারে, তারা যেন ভরকে না যায়, তারা যেন থেমে না যায়, তারা যেন মুষড়ে না পড়ে, আপনি তাদের জন্য কি বলবেন?
এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে যারা অলরেডি মানে তৃতীয় প্রফ নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সো তৃতীয় পেশাগত এক্সামে যে একজন চলে এসেছে তার মানে সে আগে 2টা পেশাগত এক্সাম অলরেডি পার করে এসেছে, তার মানে সে কেপেবল এনাফ, এবং তাকে নতুন করে আমার খুব বেশি বলার কিছু নেই। কিন্তু এটুকুই যে বলবো যে আসলে মেডিকেলে একটা প্রফে আটকে যাওয়ার জন্য শুধুমাত্র আপনার পড়াশোনাটা ফ্যাক্টর থাকে না, অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। এখানে আপনার ভাগ্যের ব্যাপার থাকে, এখানে আপনার পারিপার্শ্বিক মানুষের ব্যাপার থাকে, আপনার এক্সামাইনারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার শরীরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো সব কিছু মিলিয়ে আসলে মেডিকেল এক্সাম এত বেশি এক্সাম এই জায়গাটায় হয়, একটা এক্সামে আটকে যাওয়া খুবই খুবই স্বাভাবিক একটা ঘটনা। এই জিনিসটাকে আসলে খুব বড় করে দেখার বা আউট অফ প্রপোর্শন ব্লো করে দেওয়ার কোনো মানে হয় না। আপনি একটা পরীক্ষায় আটকে গেছেন, কোনো ব্যাপারই না, আপনার কোনো ক্ষতি হয়নি। আপনার জিনিসটা এইভাবে বার্ডস আই ভিউ থেকে দেখতে হবে। আপনি আজকে একটা পরীক্ষা যদি সাপ্লি হয়, তাহলে আপনি 3 মাস পরে বা 4 মাস পরে আপনার রিসাপ্লি ডেট দিবে। আপনি সেই হয়তো একটা সাবজেক্টে আপনি আটকে গেছেন, সেই জিনিসটা যদি আপনি আবার একটু কন্টিনিউয়াস প্রিপারেশন নিয়ে ওটা ক্লিয়ার করে ফেলেন, আপনি কিন্তু আপনার ব্যাচের সাথেই কন্টিনিউ করতে পারছেন। এবং যখন 5 মাস পরে আপনার রেজাল্ট দিল, দেখা গেল আপনি এটা পাস করে যাবেন ইনশাল্লাহ, তখন কিন্তু আপনার জীবনে আসলে কিছুই হারায়নি। আপনি ঠিক আগের জায়গাতেই আছেন, আপনি আপনার ব্যাচের সাথে আছেন, আপনি আপনার ইয়ারেই আছেন, আপনি আপনার বছরের ক্লাসটিই করছেন, এবং অ্যাজ ইফ এই জিনিসটা একটা দুঃস্বপ্নই ছিল শুধু। সো এই জিনিসটাকে আসলে অনেক বড় করে দেখার এবং সেটা নিয়ে কনস্ট্যান্ট ওভারথিঙ্ক করে করে আসলে নিজেকে মুষড়ে ফেলে দেওয়ার আসলে কোনো মানে হয় না। তো এই জিনিসটাই আমি বলবো যে মেডিকেলে আসলে জিনিসটা ফেলো না, জিনিসটা হচ্ছে জাস্ট একটা জায়গায় একটু সময়ের জন্য বেশি বিরতি নেওয়া বাকিদের থেকে। ওই বিরতিটা শেষ হয়ে গেলে আপনি আবার রিজিউম করতে পারছেন, সেটা কোনো ব্যাপারই না। ধন্যবাদ শাহরুখ, আপনি খুব চমৎকার বলেছেন। আসলে এক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে আসলে অকৃতকার্য যদি হয় সেটার হওয়াটাই স্বাভাবিক। আমরা বুঝে যাই আইটেমের শুরু থেকে। এমন কোনো মেডিকেল স্টুডেন্ট আসলে খুবই পাওয়ার রেয়ার যে কখনো আইটেম পেন্ডিং, কখনো আইটেম অকৃতকার্য হয়নি, বা হচ্ছে কার্ডে বা এরকম আনএক্সপেক্টেড রেজাল্ট আসেনি, এরকম হয়তো স্টুডেন্ট কম পাওয়া যেতে পারে। তো অকৃতকার্যের যারা হয়েছে তাদের ব্যাপারটা তো শাহরুখ বললো। আমি বলতে চাই আসলে মূল দোষটা আমি বলবো যারা কৃতকার্য হয়ে যায় তাদের। আমরা একবার এই যে আমরা এখন প্রফ পাস করে ফেলছি, আমাদের ফ্রেন্ড যারা পাস করেনি, আমরা কি তাদের সাথে যোগাযোগ করেছি ওইভাবে যে তাদেরকে কি সাপোর্ট দিয়েছি, বা তারা যে একই সাথে যে তাদের এখন 5th ইয়ার কন্টিনিউ করা লাগছে, ওয়ার্ডগুলো করা লাগছে, আবার একই সাথে তাদের প্যাথো বা ফার্মা বা মাইক্রো যেটাতে ফেল আসছে, তাদের সাথে কি আমরা সেই সাপোর্টটা দিয়েছি কিনা। তো আমি যেটা আগেই বললাম যে মেডিকেলে এসে আমরা অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাই, আর এই কারণেই আসলে সমস্যাটা হয়। আর শাহরুখ যেটা বললো যে সবসময় কম্পেয়ার করা বা সবসময় ওভারথিঙ্ক করা, এটা এতটাই বেশি মারাত্মক যে অকৃতকার্য, আপনি যদি কৃতকার্য হয়ে যান আপনি আপনার রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড থাকবেন না। একটা ছেলে যে প্রফে স্ট্যান্ড করেছে, সে দেখা যাবে সে বলবে যে আমি কেন থার্ড হলাম, আমি কেন ফার্স্ট হতে পারলাম না, ও তো ফার্স্ট হয়েছে, ও তো আমার সাথে ক্লাস করতো। একটা ছেলে যে অনার্স পেয়েছে সে চিন্তা করবে আমি কেন প্লেস করলাম না। একটা ছেলে যে পাস করে গিয়েছে সে চিন্তা করবে আমি কেন অনার্স পেলাম না। এতে এমন কিন্তু আছে, আমাদের মধ্যেই কিন্তু আছে, বিষয়টা এমন না যে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই ওভারথিঙ্ক না করা, কম্প্যারিজনে না রাখা, আর হচ্ছে আমরা যারা কৃতকার্য হয়েছি আমরা যেন আমাদের ফ্রেন্ডদেরকে ভুলে না যাই, তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসি। এবং আরেকটা হচ্ছে একটা ব্যারিয়ার হয়ে যায় যে তারাও একটু আসতে আনকমফোর্টেবল ফিল করে, আমরা যেন সে কমফোর্ট জোনটা ক্রিয়েট করি। তো অকৃতকার্যের প্রশ্ন আসলে আপনার প্রশ্ন থেকে বাইরে এসে আমি এই টপিকগুলো আলোচনা করলাম যে আমি এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি, আর অকৃতকার্যের বিষয়টাকে স্বাভাবিক হিসেবে নেওয়া। আর আরেকটা হচ্ছে এই আর কি, এই বলবো আমি। অসংখ্য ধন্যবাদ। আসলে ওরা তো সহযোদ্ধা, আর শুধুমাত্র সহপাঠী না, কারণ হচ্ছে আপনারা একটা এমন অবস্থায় যাবেন, করোনার সময় আমরা বুঝতে পেরে যে মানে চিকিৎসক মানে যোদ্ধা, এমন যোদ্ধা যে মুক্তিযুদ্ধের সময় তো একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে এখানে এই অবস্থা আছে, আমার শত্রুপক্ষ এখানে অবস্থান করছেন, কিন্তু এমন মহামারী আসে যে মহামারীর সময় আমরা উপলব্ধি করতে পারি না আমাকে রোগটা ধরে ফেলছে, অথচ আমাকে সেই রোগের কাছাকাছি যেতে হচ্ছে, রোগের পাশাপাশি আমাকে থাকতে হচ্ছে। তো সেই অবস্থায় এই সহযোদ্ধা যখন স্বাভাবিকভাবে কোনো কারণে আহত হয় অথবা পিছনে চলে যায় 2 কদম, আমার তাকে সামনে নিয়ে আসা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এটা আসলে এই মানে আমরা যদি মানবিক না হই এদিক থেকে, তো তাহলে স্বাভাবিকভাবে আমরা মানবতা সেবা করব কিভাবে? আপনার কাছ থেকে শুনবো যারা পেছিয়ে পড়েছে তাদের জন্য আপনি কি বলবেন? আমি খুব সংক্ষেপেই বলবো, শাহরুখ একটা সুন্দর পয়েন্ট মেনশন করছে যে দে হ্যাভ অলরেডি পাসড দ্য প্রিভিয়াস 2 প্রফেশনাল এক্সামিনেশন। আর হচ্ছে আফিফ যেটা বললো যে আসলে তাদের মানে আমাদের উচিত তাদের ভিতর এই জিনিসটা ক্রিয়েট করে দেওয়া যে তোমরা আমাদের থেকে আলাদা কেউ নও, তোমরা আমাদেরই মতো, আমাদেরই সহযোদ্ধা। সো আর ফেল ব্যাপারটা হচ্ছে বা আমি অকৃতকার্য হয়েছি, এটা জিনিসটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর মেডিকেল লাইফ। এটাকে খুবই নর্মাল ফেনোমেনন হিসেবে আপনার ট্রিট করা উচিত। যদি আপনি এটা ট্রিট করতে পারেন, হ্যাঁ আপনি তো 6 মাস পর এই ইয়েতে বসবেন, পাস করে যাবেন এবং আমাদের সাথে কন্টিনিউ করবেন। এবং যেহেতু থার্ড ফেজটা অনেক বেশি মানে খুবই অল্প সময় পাই আমরা এবং খুব বেশি কমপ্লিকেটেড, সো
এখানে হইতেই পারে, এটা আপনার ফেল আসতেই পারে। সো এই ক্ষেত্রে আপনার সবসময় মাথায় রাখতে হবে এটা কিছুই না, এটাকে খুবই স্বাভাবিকভাবে নিয়ে এটা উতরে যেতে হবে। আপনি তো উতরে গেছেনই বাকি দুটা, তাহলে এটা কেন পারবেন না? আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে উপস্থিত হয়েছেন শাহরুখ, ফরিদ, ওমায়ের আফিফ এবং রেজওয়ান রাজ। আপনারা আগামী চিকিৎসক এবং আপনারা মেধাবী চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া হচ্ছে মেধাবীদের একটা আখড়া, তো সেখানে সুযোগ হয়েছে, পড়াশোনা শেষ পর্যায়ে চলে এসেছেন। আপনারা জাতির জন্য মানে সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। কোনো মানে অবস্থার আলোকে আপনারা যেন নিজেদেরকে পরিবর্তন করে না ফেলেন বা কোনো কিছু যেন আপনাকে প্রভাবিত করতে না পারে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। আগামীতে আরও এরকম মেধাবীদের নিয়ে হাজির হব, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।